আসসালামু আলাইকুম। আইসিটিআর গুরু অনলাইন ফোরামে আপনাকে স্বাগতম। আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি মোক্তার হোসেন আমার লেখা জাভা প্রোগ্রামিং এ টু জি পুস্তকের একটি অধ্যায় 10 কনস্ট্রাক্টর এবং ফাইনালাইজ মেথড সম্পর্কে আলোচনা করব। তো কনস্ট্রাক্টর এই অধ্যায়টা অপেক্ষাকৃত সহজ। অধ্যায় 9-এর তুলনায় 9 এবং 11-এর তুলনায় অধ্যায়টা অপেক্ষাকৃত সহজ। যারা চ্যাপ্টার 9 ক্লাস অবজেক্ট এবং মেথডের ব্যবহার এবং এ সম্পর্কিত ভিডিও দেখে থাকবেন অলরেডি, বা আমার পুস্তকটি পড়ে থাকছেন, তাদের জন্য এই অধ্যায়টি ইজি হবে। তো আমরা আলোচনা করি, শুরু করা যাক। কনস্ট্রাক্টর কী জিনিস? কনস্ট্রাক্টর এখন বইয়ের ডেফিনেশন থেকে আসি। কনস্ট্রাক্টর হচ্ছে এমন একটা বিশেষ ধরনের মেথড। কনস্ট্রাক্টর কি হচ্ছে যে একটা মেম্বার মেথড বা ফাংশন, যা কোনো অবজেক্ট ঘোষণার সময় তার প্রারম্ভিক মান নির্ধারণ এবং মেমরি পরিসর বরাদ্দের জন্য ব্যবহৃত হয়। এখন হচ্ছে যে এই কথাটার অর্থ কি? প্রারম্ভিক মান নির্ধারণ এবং মেমরি পরিসর বরাদ্দ অর্থ কি? যারা আগের অধ্যায়টা 9 অধ্যায়টা পড়ে থাকবেন, তারা দেখবেন যে একটা অবজেক্ট যখন দুইভাবে প্রথমে এসে যে ইনিশিয়ালাইজ করা হয়, ক্রিয়েট করা হয়, ডিক্লেয়ার করা হয়, তারপর হচ্ছে যে ইনিশিয়ালাইজ করা হয়। ডিক্লেয়ার করার সময় এবং ইনিশিয়ালাইজ করলে প্রারম্ভিক অবজেক্টের ভেরিয়েবলগুলোর জন্য প্রারম্ভিক মান নির্ধারণ হয় এবং প্রয়োজনীয় মেমরি স্পেস বরাদ্দ হয়। আচ্ছা, কনস্ট্রাক্টর এই জন্য কনস্ট্রাক্টর বলা হয়, সাধারণত এটি কোনো ক্লাসের মেম্বার ভেরিয়েবলগুলোর মান নির্ধারণ করে বা কনস্ট্রাক্ট করে এবং মেমরি বরাদ্দ করে। কনস্ট্রাক্টর মেথডের নাম এক্স্যাক্টলি ক্লাসের নামের অনুরূপ হবে। আপনি এখানে ক্লাসের নাম যে রকম হবে, একদম কেস সেন্সিটিভ, একদম এক্স্যাক্টলি হুবাহু নেম হবে কনস্ট্রাক্টরের নাম হবে। তো কনস্ট্রাক্টরের একটা ক্লাস যদি আপনার ইউজার ডিফাইন নেম যা হয়, একটা নেম হয়, তাহলে কনস্ট্রাক্টরটা হবে সেম নেম। আমাদের উদাহরণস্বরূপ বলতে পারি, একটা কনস্ট্রাক্টর আপনার ক্লাসের একটা প্রোগ্রামে যদি ক্লাস থাকে স্টুডেন্ট নামে, এসি না আপার কেস স্টুডেন্ট, তাহলে তার কনস্ট্রাক্টরের নাম হবে কনস্ট্রাক্টর হচ্ছে যে সেম নামে হবে স্টুডেন্ট নামে। এখন হচ্ছে কনস্ট্রাক্টর যে একটা মেথড, এটা বোঝার উপায় কি? এই যে একটা নামের শেষে একজোড়া প্রথম বন্ধনী থেকে, এটা হচ্ছে যে কনস্ট্রাক্টর, এটা বোঝা যায় যে একটা মেথড। তারপরে কনস্ট্রাক্টরের অন্য অন্য জেনারেল মেথডের মতো কনস্ট্রাক্টরের একটা বডি থাকবে। বডিটা হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেটের দিয়ে শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। এখন এরপরে একটা ক্লাসে অন্য অন্য মেথড থাকতে পারে, ইভেন একটা ম্যাথ থাকতে পারে। তবে একটা ক্লাসে মাল্টিপল কনস্ট্রাক্টরও থাকতে পারে। আমরা শেষের দিকে দেখবো যে ক্লাসে কীভাবে মাল্টিপল কনস্ট্রাক্টর থাকে। তবে সাধারণত কোনো কনস্ট্রাক্টর যদি কখনো দেখা যায় এমটি কনস্ট্রাক্টর নাম শুনে থাকবেন। কোনো কনস্ট্রাক্টরে যে শুধু ডিক্লেয়ার প্রয়োজন হয় কিন্তু ভিতরে ফাঁকা, এর ভিতরে আর কোনো কিছু নাই, যেমন হচ্ছে এমটি কনস্ট্রাক্টর। এই ক্লাসের জন্য একটা জাস্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করা হয়েছে, কিন্তু তার ভিতরে কোনো হচ্ছে যে কিছু মেথড নাই। অনেক সময় এমটি কনস্ট্রাক্টরের প্রয়োজন হয়। আমরা প্রোগ্রামে দেখব যে এমটি কনস্ট্রাক্টর কি কেন প্রয়োজন হয়, বিশেষ করে ইনহেরিটেন্সের জন্য। ইনহেরিটেন্স চ্যাপ্টারে পরের অধ্যায়ে যখন আমরা ইনহেরিটেন্স যাব, তখন ইনহেরিটিং অ্যাবস্ট্রাকশনের জন্য পলিমরফিজম এই 12 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত, 11 এবং 12 চ্যাপ্টার পড়তে গেলে দেখবেন যে কনস্ট্রাক্টর, এমটি কনস্ট্রাক্টর এগুলো কেন প্রয়োজন হয়। তো অটোমেশন পার্সপেক্টিভের জন্য কনস্ট্রাক্টর বোঝা অবশ্যই আপনি কনস্ট্রাক্টর না বুঝলে অনেক কিছু বুঝবেন না। অলরেডি আমরা 9 চ্যাপ্টার যখন বিভিন্ন প্রোগ্রামগুলো করে আসছেন, তখন আমরা বিভিন্ন 9 চ্যাপ্টারের 9 অধ্যায়ের বিভিন্ন প্রোগ্রামে অলরেডি কনস্ট্রাক্টরের ব্যবহার করে আসছি। কনস্ট্রাক্টরের ব্যবহার সব জায়গায় করে আসছেন অলরেডি। দেখেন আমরা কীভাবে যখন একটা অবজেক্ট ঘোষণা করা হয়, তখন তার ক্লাসে যখন অবজেক্ট ক্রিয়েট করা হয়, তখন কনস্ট্রাক্টর মেথডটা কল করা হয়। এই যে এখানে যে এমপ্লয়ি যে ক্লাস, তার এমপ্লয়ের জন্য যে এমপ্লয়ি কনস্ট্রাক্টর মেথড কল করা হয়েছে। কীভাবে কনস্ট্রাক্টর মেথড কল করা হয়েছে, এই যে কনস্ট্রাক্টর কেন কীভাবে বুঝবো, যে হচ্ছে যে একটা নামের শেষে একজোড়া একটা মেথড, যে নামের শেষে একজোড়া প্রথম বন্ধনী আছে। আর দেখেন এটা হচ্ছে যে এটা একটা জাস্ট কন্ট্রোল চেপে ধরে এখানে যদি ক্লিক করেন, তাহলে কোথায় যাবে? এই ক্লাস যাচ্ছে এখানে হচ্ছে যে এমপ্লয়ি, একটা এমটি কনস্ট্রাক্টর। এখানে একটা এমটি কনস্ট্রাক্টর আমরা পরে দেখব যে এমটি কনস্ট্রাক্টর কেন প্রয়োজন হয়, কেন দরকার হয়। আপনি চ্যাপ্টার 9 চ্যাপ্টারের সব অধ্যায়ে সব জায়গায় কনস্ট্রাক্টর ইউজ আছে। যেখানে আপনার ক্লাস থাকবে, ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার সময় কনস্ট্রাক্টর ইউজ করতে হয়। এই ক্লাসের কনস্ট্রাক্টর শুধু কল করতে হয় মোস্টলি ক্লাসের অবজেক্ট ক্রিয়েটের সময়। অন্য কোথাও কনস্ট্রাক্টর মেথড ইউজ করতে হয় না। কনস্ট্রাক্টর মেথড শুধুমাত্র ক্লাসের
মনে রাখেন যে আপাতত মনে রাখেন যে কনস্ট্রাক্টর মেথড কোথায় ইউজ করা হয়, ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার সময়। ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার সময় কনস্ট্রাক্টর মেথড কল করতে হয়। এই কনস্ট্রাক্টর মেথড কল করলে কি হবে, এর বাড়িতে যা যেগুলো আছে, এর বাড়িতে কি কি আছে, এখানে কন্ট্রোল চেপে ধরে এখানে যদি এন্টার চাপেন তাহলে বাড়িতে অলরেডি চলে যাবে। এই ক্লাসের কনস্ট্রাক্টর এখানে এই ক্লাসের এখানে কনস্ট্রাক্টর নাই। যদি ক্লাসের কনস্ট্রাক্টর নাই তার মানে এখানে ডিফল্ট একটা কনস্ট্রাক্টর আছে, এমটি ডিফল্ট কনস্ট্রাক্টর আছে। আমরা পরে আসছি যে ডিফল্ট কনস্ট্রাক্টর কী জিনিস। তাহলে আমরা যেটা বুঝলাম যে কনস্ট্রাক্টর কী জিনিস, কনস্ট্রাক্টর একটা মেথড। মেথডের যে নাম হচ্ছে যে ওই ক্লাসের নামের এক্স্যাক্টলি নাম হবে। ক্লাসের নামের এক্স্যাক্টলি নাম হবে। যেমন এখানে ধরেন একটা ক্লাস দেওয়া আছে পাবলিক ক্লাস স্টুডেন্ট হচ্ছে ক্লাস। স্টুডেন্ট মনে করেন যে স্ট্রিং টাইপের নেম আছে, তারপরে সুন নেম আছে, এজ আছে। এই যে হচ্ছে যে পাবলিক কনস্ট্রাক্টর, এটা হচ্ছে কনস্ট্রাক্টর। দেখেন এই স্টুডেন্ট ক্লাসের যা নাম এই কনস্ট্রাক্টরের সেম নাম। এখন কনস্ট্রাক্টর কেন ইউজ হয়, সাধারণত আমরা বলছি যে এই যে ক্লাসের জন্য যে যে মেম্বার ভেরিয়েবলগুলো থাকে, তাই না? এখানে মেম্বার ভেরিয়েবলগুলো কি, তিনটা মেম্বার ভেরিয়েবল। একটা হচ্ছে যে নেম, সুরনেম, নেম ডাক নাম, বা হচ্ছে যে এজ বয়স। তাহলে নেম এখানে বলে দিচ্ছি আমরা জন, সুরনেম বলছি ডো, আর এজ হচ্ছে যে 0। হ্যাঁ, 0 0 ইয়ার বা যে কোনো বলেন। তাহলে এইটা হচ্ছে যে এটুকু হচ্ছে কনস্ট্রাক্টর, এটা হচ্ছে কনস্ট্রাক্টর। তাহলে কনস্ট্রাক্টর কি জিনিস, ইটস অবজেক্ট, ইটস জব। কনস্ট্রাক্টরের কাজ কি, ইটস জব ইজ টু এনশিওর অল ইনস্ট্যান্স ভেরিয়েবল আর ইনিশিয়ালাইজড। এই যে দেখেন অল ইনস্ট্যান্স ভেরিয়েবল কোনগুলো, এই যে হচ্ছে যে আপনার নেম, সুরনেম আর এজ, এই তিনটা ইনস্ট্যান্ট ভেরিয়েবল ওই ক্লাসের জন্য। এটা হচ্ছে যে মেক শিওর করে যে কনস্ট্রাক্টর ভেরিয়েবল কল করে যে এটা হচ্ছে ইনিশিয়ালাইজ আছে। তো কনস্ট্রাক্টর ভেরিয়েবলের কীভাবে কল করা, কনস্ট্রাক্টর মেথড, কনস্ট্রাক্টর কিন্তু একটা মেথড, ভেরিয়েবল না। তো এভাবে এক্সিকিউট করে। মনে করেন স্টুডেন্ট, আমি বললাম যে একটা ঘোষণা করলাম যে জেন একটা স্টুডেন্ট জেন, তারপরে জেন ইকুয়াল টু নিউ স্টুডেন্ট। এই নিউ অপারেটর ইউজ করে এই এখানে কনস্ট্রাক্টর মেথড কল করা হয়েছে। এখন প্রোগ্রামে লিখতে গেলে একটা সেমিকোলন লাগবে শেষে। তো আমরা এখানে একটা প্রোগ্রাম দেখি, বইয়ে অনেক প্রোগ্রাম আছে, একটা প্রোগ্রাম দেখি, তারপরে হচ্ছে যে মোটামুটি ক্লিয়ার হবে। একটা প্রোগ্রাম যদি রান করি, এখন আমার পুস্তকের এখানে পুরো সোর্স কোডটা এখানেও আছে, তাহলে আমরা যদি একটা প্রোগ্রাম রান করি কোনটা থেকে, চ্যাপ্টার 10-এর শুরুতে কি প্রোগ্রামটা আছে। আচ্ছা, শুরুতে যে প্রোগ্রামটা আছে দেখি, একটা স্টুডেন্ট আমার একটা ক্লাস আছে, হ্যাঁ ক্লাস স্টুডেন্ট। এখানে তার কি কি আছে, রোল নেম মার্ক। আমরা দেখেন প্রতিবারবার স্টুডেন্ট ক্লাস নিয়ে আলোচনা করছি, মানে বেসিক কনসেপ্ট আমরা আলোচনা করছি। আপনি যদি বেসিক কনসেপ্টটা স্টুডেন্ট ক্লাস নিয়ে জানেন তাহলে অন্য কোনো ক্লাস নিয়ে করতে পারবেন। সবসময় যে আপনি স্টুডেন্ট ক্লাস এই ধরনের ক্লাস নিয়ে বাস্তব জীবনে প্রোগ্রাম করতে হবে তা কিন্তু না। হ্যাঁ, যেটা হচ্ছে যে এই যে দেখেন এখানে একটা কনস্ট্রাক্টর, এই যে ক্লাস হচ্ছে স্টুডেন্ট, তার হচ্ছে যে কনস্ট্রাক্টর হচ্ছে যেটা হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশন। কনস্ট্রাক্টর ফাংশন। এখন এই কনস্ট্রাক্টরের মধ্যে কি করা হয়েছে, এই রোলটা ইনিশিয়ালাইজ করে। রোল বললাম 101, নেম বললাম যে মাসুদ, আর হচ্ছে মার্ক বললাম 70.5। এখন এফ, যদি এটা ফ্লোয়েটের জন্য এফ দিতে হবে, হয় আপার কেস না হলে লোয়ার কেসের এফ দিতে হবে, না হলে এরর মেসেজ দেখাবে। হ্যাঁ, যে না আপনি এরর দেখাবে, এটা ভেরিয়েবল এবং ডেটা টাইপ সেকশনে বলে দেওয়া হয়েছিল। আচ্ছা, এখন তারপর কি করতেছি যে প্রিন্ট দিচ্ছি একই প্রোগ্রামের মধ্যে, একই মেথডের মধ্যে আমি নেম ইনিশিয়ালাইজ ইনপুট নিচ্ছে এবং আউটপুট দেখাচ্ছে। আরও অন্য কাজ থাকলে আপনি করতে পারবেন, তাহলে আমরা এই প্রোগ্রামটা দেখি। মেইন প্রোগ্রামটা হচ্ছে যে আমাদের পাবলিক ক্লাস যে 10_3 মধ্যে এখানে মেইন মেথডটা আছে। এখানে দেখেন আমরা কি করছি, এই প্রোগ্রামটা একটা লাইনের মধ্যে শুধু আমরা কি লিখলাম যে স্টুডেন্ট হচ্ছে যে আমরা এজ বললাম, এজ সাধারণত আপার কেস লোয়ার কেস বললে হয়, লোয়ার কেস বলেন, এ স্টুডেন্ট এজ, তারপর বললাম নিউ স্টুডেন্ট, আর কিছু করিনি, প্রোগ্রামের কাজ শেষ। এখন আমরা এই প্রোগ্রামটা যদি রান করি তাহলে কি হবে বলেন তো, চিন্তা করেন তো। এই প্রোগ্রামটা রান করলে এর কি কোনো আউটপুট দেখাবে, আমরা কি কোনো মেথড কল করেছি, আমরা কি এই লাইনগুলো কি এক্সিকিউট হবে, একটু চিন্তা করেন তো। তো এবার রান করে দেখি কীভাবে রান করে। রাইট বাটন ক্লিক করে আমরা যদি রান অ্যাজ, তারপরে জাভা অ্যাপ্লিকেশান এটা যাই, আর আমি সংক্ষেপে কীভাবে রান করি, অল্টার শিফট প্লাস এক্স
চেপে ছেড়ে দিয়ে তারপর যে চাপলে হবে। আচ্ছা দেখেন রান করলে কি হচ্ছে, রান করলে আমরা কিন্তু এই লাইনে মেইন মেথডটুকু রান করলে, এই প্রোগ্রাম রান করলে শুধু এই একটা লাইন কিন্তু এক্সিকিউট হচ্ছে। এই লাইনটা এক্সিকিউট হওয়ার ফলে কি করছে যে এটা দেখেন, তাহলে রোল ইকুয়াল টু 101, নেম ইকুয়াল টু এটা নিচ্ছে, এবং হচ্ছে যে মার্ক ইকুয়াল টু এটা নিচ্ছে। তাহলে এই প্রোগ্রামটা দেখেন এখানে কনস্ট্রাক্টর মেথড কোনটা হচ্ছে যে এই হচ্ছে যে কনস্ট্রাক্টর কোনটা, স্টুডেন্ট, এটার কনস্ট্রাক্টর। আমি যখন এর অবজেক্ট ক্রিয়েট করছি স্বয়ংক্রিয়ভাবে এটা কল হচ্ছে, এটা স্বয়ংক্রিয়ভাবে দেখেন এটা হচ্ছে দুটো কাজ, একটা হচ্ছে ইনিশিয়ালাইজ করা এবং হচ্ছে যে এই মেথডটা এক্সিকিউট করা, দুটো কাজ হচ্ছে। এটা হচ্ছে যে কনস্ট্রাক্টর মেথডের কাজ। এইটুকু যদি আপনি বুঝেন, এই যে বেসিক যে এই প্রোগ্রামটা বেসিক যে ফাংশনালিটিগুলো হলো, যে কাজগুলো হলো, এটা যদি আপনি বুঝেন তাহলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন। এখন আমাদের অন্য কাজগুলো করতে পারি, জাস্ট হচ্ছে যে কি, এখন যদি এই ইনিশিয়ালাইজেশনটা না হতো তাহলে কি এই ভেরিয়েবলগুলো মান নিত? সাপোজ আমরা এই প্রোগ্রামটা মনে করেন এই তিনটা লাইনটা আমরা আমরা হচ্ছে যে কমেন্টেড আউট করলাম। কমেন্ট আউট কীভাবে করি, আমি সিলেক্ট করার পরে কন্ট্রোল চেপে ধরে ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দিলে হলো। এখন যদি আমি কুইকলি রান করবো, ওয়ালটা শিফট এক্স চাপলে এই উইন্ডোটা আসবে, আমি এখানে যে চাপলে যাওয়া হবে, বা ডাবল ক্লিক করলে দেখেন এখানে কি হয়েছে, কেন এটা জিরো দেখাচ্ছে বলেন তো? রোল কেন জিরো দেখাচ্ছে, নেম কেন নাল দেখাচ্ছে, মার্ক কেন জিরো দেখাচ্ছে? কারণ আমি এখানে তো ইনিশিয়ালাইজ করি নাই। আমি এই তিনটা লাইন যখন কমেন্টেড আউট করলাম তখন তো আমার এখানে ইনিশিয়ালাইজ হলো না, তাই না? সুতরাং ধরুন জিরো দেখাবে, ভ্যালুগুলো যখন ইনিশিয়ালাইজ দেওয়া হয় নাই, ইন্টিজার ক্ষেত্রে জিরো দেখাচ্ছে, ফ্লোটের ক্ষেত্রে 0.0 দেখাচ্ছে। আর যেহেতু স্ট্রিং এর এমটি মানে এমটি, স্ট্রিং মানে না এমটি না, স্ট্রিং আনইনিশিয়ালাইজ হলে নাল, কোনো ভ্যালু না থাকলে সেটা নাল। তাহলে সুতরাং আমাদের ইনিশিয়ালাইজেশন প্রয়োজন আছে। আচ্ছা এখন যদি আমরা এইটুকু যদি আমরা একটা মেথডে ডিফাইন করে আলাদা মেথডে, তাহলে রাইট বললাম, এটা কপি করে নেই আর একটা ধরনের ক্লাস করি, বলি যে ভয়েড ডিসপ্লে একটা মেথড বললাম, একটা মেথড ক্রিয়েট করলাম, এখন এটা দিলাম। এখন যদি আমি রান করি, এটুকু কেটে নিয়ে আসলাম, এখন যদি রান করি তাহলে কি হবে বলেন তো? এখন রান করলে, এই প্রোগ্রামটা রান করলে এবার কি ডিসপ্লে করবে? চিন্তা করেন তো, এই প্রোগ্রামটা এখন যদি রান করি তাহলে কি হবে? রান করলে কোনো ডিসপ্লে হচ্ছে না, কোনো আউটপুট দেখাচ্ছে না, কারণ অবজেক্ট ইনিশিয়ালাইজ হয়েছে। আপনার এইটুকুনে কি হয়েছে, অবজেক্ট ইনিশিয়ালাইজ হয়েছে, কিন্তু আপনি তো আর কল করেন নাই, এটা তো আর ডিসপ্লে মেথড ডিসপ্লে তো করেন নাই। তাহলে ডিসপ্লে করার জন্য আপনাকে ডিসপ্লে মেথডটা কল করতে হবে। ডিসপ্লে মেথড কীভাবে কল করা হয়, দেখেন এখানে যখন একটা ওয়ার্নিং দেখাচ্ছে, কি ওয়ার্নিংটা বলছে, দ্য ভ্যালু অফ লোকাল ভেরিয়েবল এস ইজ নট ইউজড। এস মানে কি, এই যে অবজেক্টটা লোকাল ভেরিয়েবল, অবজেক্ট এক ধরনের ভেরিয়েবল, ক্লাস টাইপের ভেরিয়েবল। এখন আমি কিভাবে এটাকে ইউজ করিনি এখনো বলছে, তাহলে ইউজ কিভাবে করব, এস ডট, দেখেন এস এর পরে ডট দিলে কি কি আসবে, এস এর পরে ডট দিলে এখানে দেখেন ডিসপ্লেটা দেখাচ্ছে না, ডিসপ্লে মেথড। আমি রোল নেম মার্কস এগুলো তো আছেই, আমি তো অ্যাক্সেস করতে পারবো। দেন হচ্ছে যে ডিসপ্লেটা, ডিসপ্লে যদি ডাবল ক্লিক করি তাহলে দেখেন ডিসপ্লে মেথডটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। এবার যদি রান করি তাহলে কি আসবে, এই দেখেন এবার রান করলে যে রোল, এই যে নেম, এগুলো ডিসপ্লে হয়েছে। তাহলে দেখেন এই কাজগুলো আমি স্বয়ংক্রিয়ভাবে এখানে না করে আমার পুরো প্রোগ্রামটায়, আগের প্রোগ্রামটা কিভাবে ছিল, আমার এই কোডগুলো এখানে দেওয়া ছিল, এই কোডগুলো কনস্ট্রাক্টর মেথডের ভিতরে দেওয়া ছিল। সুতরাং কনস্ট্রাক্টর মেথডের দেওয়া থাকে তো আমার ডিসপ্লে মেথডের প্রয়োজন নাই। ডিসপ্লে মেথড যদি না থাকে তখন তো আপনাকে এখানে এরর দেখাচ্ছে, তখন এই লাইনের আমার প্রয়োজন নেই। এখন এটা হচ্ছে যে কনস্ট্রাক্টর মেথড, কনস্ট্রাক্টরের ইউজ বুঝলেন। এই প্রোগ্রামটুকু যদি ইউজ করে থাকেন তাহলে আপাতত আমাদের জন্য এনাফ। অটোমেশন পার্সপেক্টিভের জন্য এরকমের প্রয়োজন হবে, অটোমেশন পার্সপেক্টিভে ফ্রেমওয়ার্ক তৈরি করার জন্য, ডিজাইন করার জন্য এরকম কনস্ট্রাক্টর মেথডের ব্যবহারের প্রয়োজন হবে। তো আমরা কি শিখলাম, কনস্ট্রাক্টর এক ধরনের মেথড, যে ফাংশন বা ক্লাসের ফাংশন, যা কী করতে হয়, যে একটা অবজেক্ট ক্রিয়েট করার সময় এটাকে কল করতে হয়। এই অবজেক্ট ক্রিয়েট করার সময় ছাড়া অন্য কোনো সময় কনস্ট্রাক্টর মেথডের ইউজ খুবই কম, সেগুলো স্পেশাল পার্সপেক্টিভ আছে, স্পেশাল ইউজ আছে। ওরকম থাকলে যারা অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামের ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে, বা আপনি নিজে বুঝবেন। এই বেসিকটা যদি হয়, অন্যগুলো পরে আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারবেন, বেসিক কনসেপ্টটা আসলে। তো নিচে